বাংলা সাহিত্যে কিছু ছোট গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, দুই বন্ধুর গল্প। আজ আপনাদের জন্য শান্তনু ঘোষের কান্না ভেজা ডাক বাংলোর রাতে শেষ পর্ব শুরু হচ্ছে। আমাদের এই গল্পের শেষ পর্ব। ইন্দ্রদা ইন্সপেক্টরকে আটকালো। দেখুন, বনের অলিগলি রাস্তা আমাদের অজানা। ওকে ধরবার বৃথা চেষ্টা না করে আসুন দেখি কোনো ক্লু রেখে গেছে কিনা। আমাদের জিপের সামনের কাঁচটায় যেখানে ধুলো পড়েছিল সেখানে কে যেন বড় করে লিখে দিয়ে গেছে, সাবধান। আমি গাড়ির সামনে দেখতে পেলাম পানের পিক ফেলা রয়েছে। দীপেনবাবুকে সকালে লক্ষ্য করেছিলাম, ঠোঁট আর দাঁতগুলো অসম্ভব রকমের লাল। বুঝতে পারছিস? দীপেনবাবু। রাইট, চলুন রায়বাবু, এবার ফেরা যাক। স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। ইন্দ্রদা আর সায়ন রায় বারান্দায় বসে গল্প করছিল। আমি বিছানায় শুয়েছিলাম। ডাকবাংলোয় দেখে আসা একটা জিনিস তখনও আমার মনে খটকা দিচ্ছিল। মনে মনে ভাবতে শুরু করলাম সেই প্রথম রাতের নারী কণ্ঠের ছড়াটা সম্পর্কে। ওটাই নিশ্চয়ই সংকেত। কি যেন বলছিল, 7 সাগর আর 12 নদী। হয় কিন্তু 13 নদী, 12 বললো কেন? আচ্ছা, 7 7 7 5 5, না মেলাতে পারছি না। আচ্ছা, নীল কমলের নীল কাঁটা আর লাল কমলের লাল কাঁটা। কাঁটা আনতে হবে 7 সাগর আর 12 নদী পেরিয়ে, 13 নয়। তবে কি আমি যেটা ভাবি সেটাই নাকি? বাইরে সায়ন রায়ের গলা কাটে। আমি এখন আসি ইন্দ্রজিৎ বাবু, বিকালে আসবো। দুপুরে ডাকবাংলোরই ঘরটা সার্চ করতে হবে। ইন্দ্রদা ঘরে ঢোকার পর বললাম, তুমি কি মনে করো ডাকবাংলোর ওই রুমটায় গোপনে কিছু আছে? ওই রুমে কিচ্ছু পাওয়া যাবে না। তাহলে তখন যে বললে সামথিং সিক্রেট? ইন্দ্রদা হাসলো। রহস্য তো অবশ্যই আছে রে। আচ্ছা, গুপ্তধনের ব্যাপারে তো তুমি কিছু ভাবছোই না। সে তো তুই নিয়ে ভাবছিস, আর আমার মনে হয় আমি তার সমাধানও হয়ে গেছে। তুমি কি করে বুঝলে? সৌম, মানুষের ফেস অনেক সময় অনেক কিছু বলে দেয়। তুই আরেকটু বড় হ, তুইও পারিস ফেস রিডিং করতে। সমাধানটা পরে শুনবো, কাউকে বলিস না এ ব্যাপারে। বিকালে ইন্সপেক্টর রায় কথা মতো চলে এলেন। আমার ধারণাই ঠিক, ওই বাংলোর ঘরে কিছু পাওয়া গেল না, শুধু শুধু নোংরা হাঁটা। আমি এমনটাই আন্দাজ করেছিলাম। মানে তাহলে কি এত খাটাখাটনির মানেটা কি? ইন্সপেক্টর রায় কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। আমাদের বেরোতে 6টা বেজে গেল। ইন্দ্রদা আর আমি তখন শার্টটা গায়ে চাপাচ্ছিলাম। বাইরে থেকে সায়ন রায় ডাকছে, কি হলো, আসুন, দেরি হয়ে যাচ্ছে, আসুন। কিছুক্ষণ পর আমরা ত্রিলোকনাথ মুখুজ্জের বাড়িতে পৌঁছাই। আসুন আসুন, কি হয়েছে বলুন। ত্রিলোকনাথ মুখুজ্জি আমার তখন ওনার বাড়ির দরজায় ঢুকছে। বাড়িটা একতলা হলো, বেশ সুন্দর। বাইরে ফুল বাগান, একজন মালি হাঁ করে তাকিয়েছে। আমরা ভেতরে ঢুকলাম। সায়ন রায় বললেন, আমরা থানা থেকে আসছি তিলকবাবু, ওই ডাক বাংলোটার তদন্তের ব্যাপারে। তিলকবাবু আমাদের যথেষ্ট আপ্যায়ন করলেন। পুরো গদিওয়ালা সোফাতে আমরা 3 জন বসলাম। উনি একটা সিঙ্গেল সোফায়। প্রথমে গেল পরিচয় পর্ব। উনি একটা চাকরকে লিখে বললেন, কাশি, এনারা এসেছেন। এক কাজ কর, চা ভালো করে 4 কাপ কফি করে নিয়ে আয় তো। হ্যাঁ, আপনাদের কফি চলে তো? ইন্সপেক্টর রায় বললেন, আপনি এই গ্রামের চিফ, তাই তো? আগে হ্যাঁ, আমি
আপনাদের আসার খবর আগেই পেয়েছি। ওই ডাক বাংলোটার রহস্যের সমাধান হোক, সেটা আমিও চাই। যত সব এই ভূতগুলো ওই বাড়িতে নাকি প্রেতাত্মার বাস। কিন্তু পরপর যে মার্ডারগুলো হচ্ছে সে ব্যাপারে আপনি কি বলবেন? হতে পারে কেউ প্যানিক চালানোর জন্য, কেউ, কিন্তু এমন অস্বাভাবিক মৃত্যু, সেটা তো আপনাদের ডিউটি। দেখুন, কয়েকদিন আগের একটা ঘটনা আপনাদের বলি। আমি আর আমার একটা বন্ধু ওই বাড়িতে রাত্রিবেলা যাই। দেখতে পেয়েছিলাম একটা বিভৎস মুখ, কালো রোমস হাত। দেখুন, আমি তো এত সহজে ভয় পাওয়ার লোক নই, কিন্তু সে রাতে আমি সেটা শেষ না করে ফিরতে পারলাম না। এটাই আমার মনে ছিল। কিন্তু আমার এই ভিতর বন্ধুটার জন্য আমাকে ফিরে আসতে হবে। আপনার বন্ধু থাকেন কোথায়? ইন্দ্রদার প্রশ্ন। কলকাতা। ওই ঘটনার পর গ্রামে আসে। হ্যাঁ, আরেকটা কথা, সেখানে শুনতে পেয়েছে একটা ছড়া, কি তা মনে নেই। আমি বলে উঠলাম, ওটা গুপ্তধনের সংকেত। হ্যাঁ, আমিও শুনেছি গ্রামের লোকেদের মুখে যত সব আজগুবি দাবি। নিশ্চয়ই এর পিছনে কারোর হাত আছে। দেখুন, যারা ওই বাড়িতে ঢুকেছে তারা নাকি কয়েকদিন পর মারা গেছে, এটাই শোনা যায়। কিন্তু কই, আমার তো কিছুই হলো না। চাকরটা কফি দিল। কাশির চোখটা বিভৎস রকম হলো। মনে হয় এইমাত্র বক্সিং খেলার মাঠে মার খেয়েছে। কফির ট্রেটা রেখে নিঃশব্দে বেরিয়ে গেল। বাইরে তখন সূর্যের লালিমা দ্বীপচক্রবাল থেকে মুছে গেছে। আকাশটা ছাড়া সবই নিকষ কালো দেখা যাচ্ছে। আমরা যেখানে বসে রয়েছি সে ঘরে লাইট জ্বলছে। অগোছালো নয়, তবে ঘরের সিচুয়েশন দেখে বোঝা যায় ত্রিলোকনাথবাবু মানুষটি ব্যাচেলার। চোখে মুখে আভিজাত্য স্পষ্ট। কাঁচা পাকা চুল মেশানো গোল মাথা, ধবধবে ফর্সা রং, বয়স বড়জোর 50-55। ইন্দ্রদা ঘরের চারপাশ ভালো করে লক্ষ্য করছে। ইন্দ্রদা ইন্দ্রদা আর তিলকবাবু সিগারেট গোল প্লেটটা শেষ করে দুটো ধোঁয়ার নিচ্ছে। তখন কাশি চাকরটা ছুটতে ছুটতে ঘরে পৌঁছল। বাবু, বাবু, বাইরে ভূত। এক মুহূর্তে দেরি না করে তিলকবাবু ছুটে গেলেন। পরে ইন্দ্রদা আর আমি, আর পেছনে সায়ন রায়। প্রায় 5 মিনিট খোঁজাখুঁজির পর বাইরে কাউকে দেখতে না পেয়ে আমরা ফিরে এলাম। কাশি তখনও ভয়ে কাঁপছে। অস্ফুট স্বরে সে বলল, একটা বিভৎস মুখ আর লোমশ হাত আমার দিকে আসছিল। কাশিকে জেরা করে যে কিছু জানা যাবে না সেটাই আমরা বুঝতে পেরেছিলাম, কারণ ও সেরকম অবস্থায় ছিল না। অগত্যা আমরা উঠলাম। যাবার আগে তিলকবাবুকে বারবার সাবধান করে দিলাম যেন একটু সাবধানে থাকে। সায়ন রায় ওনার ফোন নাম্বারটা তিলকবাবুকে দিলেন আর বললেন কোনো অসুবিধা হলে ফোন করতে। তিলকবাবু ফোন নাম্বারটা ডায়েরিতে লিখলেন বটে, কিন্তু ওনার মুখ দেখে মনে হলো উনি অবশ্য ব্যাপারটা সিরিয়াসলি নেননি। ওনার বক্তব্য যা বুঝলাম, ওনার চাকর কাশি এমনিতেই বড় ভীতু। কি দেখতে কি দেখেছে কে জানে। জিপে ওঠার সময় ঘড়ি দেখলাম 7:30। গাড়ি চলছে বেশ আস্তে আস্তে, কারোর মুখে কোনো কথা নেই। তরতর করে ঘটনার চাকা এগিয়ে চলেছে। হঠাৎ ইন্সপেক্টরের মোবাইলটা ভেসে উঠল। হ্যালো, হোয়াট? আমরা এখানে এসেছি। বাড়িতে কোথাও যাবো না। আমার নাম্বার পেলে কোথায়? আচ্ছা, যাই হোক, কাউকে ভয় ঢুকতে দেবে না, ভয় পাবে কিচ্ছু নেই, আমরা আসছি।
ততক্ষণে ইন্সপেক্টর রায় গাড়িতে ব্রেক করেছে। বাবু, ঠিকই বলছি, গাড়ি ব্যাক করতে হবে। থানা একটা ফোন করে দেবো, আরো বেশ কিছু পুলিশ লাগবে। হাওয়ার গতিতে গাড়ি এসে থামলো তিলকবাবুর বাড়ির সামনে। তখনও ব্যাপারটা লোক জানাজানি বেশি হয়নি। দেখলাম সোফার উপর ঠেস দিয়ে পড়ে রয়েছেন সৌম্যদর্শন তিলকবাবু, হাত দুটো পেটের ওপর, ঘাড়টা একদিকে হেলানো, অসহ্য কষ্টে মুখটা বেঁকে চুলে গেছে। রক্তবর্ণ চোখগুলো ঠিক হয়ে বেরিয়ে আসছে। নাক আটকে গেছে, দেহে আঘাতের চিহ্ন মাত্র। ইন্দ্রদা মৃতদেহে দাঁড়িয়ে হাতে তালি, যেখানে মৃতদেহের বুকের উপর স্পর্শ করছে, সেখানে ফিকে সাদা উপজাতির চোখ তৈরি হয়েছে। খুব সামান্য, কিন্তু সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তিলকবাবু কালো ধানের মধ্যে একটা পোশাক পরে রয়েছে। ইন্দ্রদার দৃষ্টি স্থির। ও এবার কাশিকে ডাকলো। কাশি তখনও ভয়ে থরথর করে কাঁপছে। টিউবলাইটের আলোয় এখন মুখটা তার আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। কাশি, আমরা যাবার পর ঠিক কি কি হলো? একটা মিথ্যে বললেও কিন্তু তোমার এই মিথ্যে ভয় পাওয়া বন্ধ হয়ে যাবে। ইন্দ্রদার গলার স্বর শক্ত হয়ে গেছে। আপনারা চলে যাবার পর আমি বাবুর কাছে যাই রাতে কি রান্না হবে জানবার জন্য। দেখি উনি রুমে পাইচারি করছেন আর কিছু একটা নিয়ে ভাবছিলেন। আর বেশি চিন্তা করলেই না উনি সিগারেট খান। আমি তখন বিরক্ত না করে চলে আসি। 5 মিনিট পর আবার যখন যাই তখন দেখি বাবুর এই অবস্থা। অনেক ডাকার পরেও কোনো সাড়া পেলাম না। যখন বাবুর টেবিল ডায়েরিতে আপনার নম্বর লেখা দেখে ফোন করি। এর বেশি আমি কিচ্ছু জানি না, আমাকে আমাকে বিশ্বাস করুন। আমরা চলে যাওয়ার পর ওনার সাথে কেউ দেখা করতে আসেনি? না বাবু। সদর দরজা খোলা ছিল? না, আপনারা যাবার পরে তো সব বন্ধ করে দিলাম। তোমার বাবুর ঘরে ঢোকার আর অন্য কোনো রাস্তা আছে কি? না। থানার লোকের চলে এসেছে। সায়নরায় হসপিটালে থানায় নিয়ে গেল। মৃতদেহ পোস্টমর্টমের ব্যবস্থা করে মর্গে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর আমরা বাসায় গেলাম। ইন্সপেক্টর আমাদের পৌঁছে দিয়ে চলে গেল। কিন্তু অজগরবাবু কোথায়? একটু পরেই দেখি গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন উনি। উনি বললেন, যা হট পড়েছে, ফাঁকা ফিল্টারে তো বসেছিলাম আর কি, মানে যাকে বলে আর কি চান্দ ভ্রমণ। ইন্দ্রদা দেখে ওনাকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। ওর মুখ গম্ভীর, তবে লোকটা মুহূর্তের জন্য আমার খুব কষ্ট হয়েছিল। লোকটা বেশ সাহসী। আমি অগ্রহরিবাবুকে বলেই ফেললাম, আপনাদের গ্রাম প্রধান মারা গেছে, মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু নয়। বলো কি? কিছুক্ষণ পর ঠিকই বলছি ইন্দ্রদা, ওই লোকটাকে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে। ছাদে খাওয়ার পরে আপনাদের মৃদু বাতাস আর একটা না ঝিঝির ডাক আসছে নিচের অন্ধকার বনটার মধ্য থেকে। চারিদিকে ফটফটে চাঁদের আলো রূপালী চাদর অঙ্গে জড়িয়ে দিয়েছে। দেখ, সন্দেহ আমি একজনকেই করছি সৌম্য, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাব যে। আচ্ছা, প্রথম থেকে ঘটনাগুলো একবার ভাবতো। প্রথমে ঘন বনের মধ্যে আমাদের গাড়ির চাকা খারাপ হলো। তারপর সরি ওয়েট গাড়ির চাকা আমাদের খারাপ হয়নি, গাড়ির চাকা বার্স্ট করানো হয়েছে।
তার মানে কেউ ইচ্ছে করে আমাদের গতি রোধ করতে চেয়েছিল। কিন্তু কেন এরকম কেউ করবে? সেটা সময় হলেই জানতে পারবি। যাই হোক, তারপর কি হলো বলতো? তারপর একটা ভালুকের আবির্ভাব। পরে গাড়ির কাছে পেলাম কালো লোম, সিঁদুরে একটা কাটা হাত। তার মানে হয়তো কেউ ভালুকের পোশাক পরে ভয় দেখাতে এসেছিল। সেবার মামা ভাগ্নে পাহাড়ের কথা মনে আছে তো? ভালুকের পোশাক পরা মানুষটা, অবাক হওয়ার কিছু নেই। কিন্তু কাটা হাতটা অদৃশ্য হলো কি করে বলো তো? এর থেকে বোঝা যাচ্ছে কারোর একজনের পক্ষে আমাদের চোখে ধাঁধা লাগানো সম্ভব নয়। যাই হোক, আমরা এলাম ডাক বাংলোতে। সেখানে শুধু একজনের সাথেই দেখা হলো, নাম রান্না। সত্যি যদি সে মারা গিয়ে থাকে তাহলে আমার মনে হয় ইন্দ্রদা ও অন্য কেউ ছিল। কিন্তু জানে চাকর রামনাথের চেহারা কেমন ছিল? আর একটা কথা, সব থেকে রহস্যজনক ওই অন্ধকার ঘরে নারীকণ্ঠের ছাপ। সোম, এবার আমি তোমার কাছে গুপ্তধনের ছকটার মানে শুনবো যে। আচ্ছা দেখো, সেদিন সকালে যখন বাংলো বাড়িটাতে গিয়েছিলাম, তখন আমি ভালোভাবে লক্ষ্য করি দেয়ালে সাঁটা একটা বন্ধ দেয়াল ঘড়িতে। আমি ড্যাম শিওর ওটার মধ্যে আছে হিডেন ট্রেজার। আচ্ছা দেখো, কবিতার লাইনগুলো তুমি মনে করো, 7 সাগর আর 12 নদী। ঘড়ির কাঁটা দুটোর একটাকে আন্তর্জাতিক স্বাধীন করে, অন্যটাকে 12 করে। অর্থাৎ 7টা বাজিয়ে যেমন দেখতে লাগবে। লাল কমলের লাল কাঁটা আর নীল কমলের নীল কাঁটা, এটা ঘড়ির কাঁটাটায় আর কিছু লক্ষ্য করেছি। ঘড়ির নীলের কাঁটাটা নীল ছিল আর ঘন্টার কাঁটাটা লাল। এরকম অবস্থাতে থাকলে হয়তো ঘড়িটা দেয়াল থেকে বেরিয়ে আসে। ভেরি গুড, আচ্ছা তারপর বলি, বল। ওই নারী কণ্ঠের অট্টহাসি শোনার পর আমরা অজ্ঞান হয়ে যাই। ঘুম ভেঙে দেখি গাড়িতে রয়েছি। একটা ইম্পর্টেন্ট জিনিস অমিট করলি। ও সরি, মাঝখানে অবশ্য রামনাথ ঢুকেছিল। হাতে কি ছিল? হাতে 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 হ্যাঁ, হাতে মোমবাতি ছিল। আর তাতে ছিল সুগন্ধি যুক্ত জৈব গ্যাস, যা মানুষের নার্ভ সিস্টেমকে সেন্সলেস করে দেয় প্রায় 12 ঘন্টার জন্য। অথচ ওটা ক্ষতিকারক নয়। কিন্তু আমরা অজ্ঞান হয়ে যাবার পর আমাদের তুলে নিয়ে গিয়ে গাড়ির চাকা সরিয়ে আমাদের গাড়িতে বসিয়ে দেওয়াটা আর এমন কি কঠিন কাজ? আমরা বিছানায় আসার পর আমাদের আলোচনা থামে। আমি বেড সুইচটা অফ করে ইন্দ্রদাকে কথাটা বলেই ফেললাম। ইন্দ্রদা, ওই যে ভোলা বাবা আছে না, আমি নিশ্চিত ওটা ওর ঝড় দেখেছি। এটা আমার মাথাতেও এসেছে। গুড পয়েন্ট। সেদিন আমার দুটো জিনিস খটকা লেগেছিল। প্রথমত উনি বললেন বাইরে বেরোন, তার মানে শয্যাশায়ী, ঠিক আছে? অথচ ঘরে ঢোকার সময় দেখি একজোড়া চপ্পল আর তাতে খানিকটা ধুলোও লেগেছে। ওটা নিশ্চয়ই ওর ছেলে, অয়নের নয়। দ্বিতীয়ত উনি একটা কথা বলেছেন, ঠিক আছে দাদা, আমরা তদন্ত করি ক্লু দেখি, সেখানে ওনার মৃত্যুর কোনো মূল্য নেই। পরে বিপদে একটা শব্দ, ইন্সপেক্টর রায়। উনি কি করে সামনে ইন্সপেক্টর রায় বললেন? আমাদের তখন আমাদের নিজের পরিচয়টাই। রিয়েলি সৌম, তুই আমার ভাবনার আরো একটা নতুন দিক খুলে দিলি। আর একটা কথা শুনলে তুই আরো সফট হবি। ডাক বাংলো সেই তাকে যে কণ্ঠটা শুনেছিলি সেটা ছিল অয়নের। তা কি করে হয়? অফকোর্স হয়। আমি যেদিন অয়নকে দেখি সেদিনই ওর গলা শুনে আমি অবাক দৃষ্টিতে ওর দিকে চেয়েছিলাম। গলার মিলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ পর না, আর কোনো কিন্তু না। এবার বলুন তো আসল অপরাধীকে? ইন্সপেক্টর রায় জিজ্ঞাসা কেন? এই তো আমার সামনে। ইন্দ্রদার বিরুদ্ধে। তার মানে আই মিন টু সে ইউ, মানে আপনি সায়ন রায়, সব কিছুর কর্মকর্তা।
দেখুন ইন্দ্রজিৎ বাবু, I can't take this type of pressure. ইন্দ্রদা হেসে বলল, সরি স্যার, ডোন্ট মাইন্ড। আসলে গোয়েন্দাদের কাউকে হ্যারাসমেন্ট করাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। শান্ত, আসল কথা আছে, who is he? বিপেন গাঙ্গুলি। Are you sure? হ্যাঁ, কিন্তু উনি এখন কোথায় সেটা তো আমরা জানি না। আশা করি উনি যে বাড়ির ঠিকানাটা দিয়েছিলেন সেটা নির্ঘাত ভুল। তবে আমাদেরও চাল খেলতে হবে, হাত পেতে ধরতে হবে অপরাধীকে। শুনুন তবে আমাদের প্ল্যান। আমাদের এত সব কথা থানাতেই হচ্ছিল। আমরা বাড়ি ফিরে এলাম। আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। রহস্যটা এত অনাটকীয়ভাবে শেষ হতে পারে না। ঘরে ঢোকার সময় দেখলাম বাইরে আলতার মতো লাল রঙের বারান্দায় বসে ভজহরিবাবু আনন্দবাজার পত্রিকা পড়ছেন। জানলা দিয়ে ভেসে আসছে মন্দিরের কাঁসর ঘণ্টার ধ্বনি। হঠাৎ ভজহরিবাবু ছুটতে ছুটতে আমাদের ঘরে ঢুকলেন, হাতে রবিবারের সংবাদপত্র। এই যে ডিটেকটিভ বাবু, মানে যে ডিটেকটিভ বাবু, মানে ইন্দ্র বাবু, কাগজটা একবার দেখুন। সত্যি কাগজের 2 নম্বর পাতায় অবাক করে দেবার মতো একটা খবর বেরিয়েছে। একটা ছোট্ট ছবি ছাপানো হয়েছে। খবর পড়ে আমাদের চোখ কপালে উঠল। ছবিটি অয়ন সেন নামে একজন 21 বছরের কলেজ ছাত্র। 13 জুন থেকে নির্দেশ। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল আকাশি রঙের জামা আর সাদা রঙের প্যান্ট। সন্ধান পেলে দয়া করে 033228 নম্বরে ফোন করুন। ছবিটা যে নয়নের সেটা পরিষ্কার, কিন্তু সব ব্যাপারটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি নিশ্চয়ই নয়নের বলুন। বাবা? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি প্রাইভেট ডিটেকটিভ ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। অয়নের সন্ধান পাওয়া গেছে। হ্যাঁ? আমার অয়ন কোথায় আছে? তবে আমাকে কি করতে হবে? হ্যাঁ? আপনি নিশ্চিন্ত থাকুন, তবে এই ব্যাপারটা যতটা সম্ভব গোপন রাখবেন কিন্তু। আমার নয়ন ভালো আছে তো? ডোন্ট ওয়ারি। বাইরেতে অয়ন নিরুদ্দেশ হলো কিভাবে? 1 মাস আগে একটা কিছু ব্যাপার নিয়ে ওর ভাইয়ের সাথে ঝগড়া হয়। আর অয়ন খুবই এখন, তাই সেদিন কাউকে না বলে ও চলে যায়। কোথায় যায় সেটাও জানতে পারি না। আমার কোনো খবরও পাইনি। আচ্ছা, অয়নের মা? অয়ন চলে যাওয়ার পরের দিন হঠাৎ করে সরি, আই এম রিয়েলি ভেরি সরি। কোনো চিন্তা করবেন না, তবে আবার বলছি জানাজানি যেন না হয়। মোবাইলটা কেটে দিয়ে ইন্দ্রদা আর একটা নম্বরে ফোন করলেন। হ্যাঁ, আমি ইন্দ্রজিৎ বলছি। হরিবেল কেস, রাত 9টা নাগাদ পুরো ফোর্স নিয়ে আসতে হবে কিন্তু। সেটা গোপনীয়, চুপ করে থাকবি তো। এই মুহূর্তে বলা যাচ্ছে না। আচ্ছা, আয়ন রায়ের মোবাইল নাম্বারটা কত? ঠিক আছে, তাহলে টাইম মেনটেন করে আসবেন কিন্তু। ভজহরিবাবু তখনও হাঁ করে দাঁড়িয়ে। আপনাদের কি তাহলে সব রহস্য মানে জানা হয়ে গেছে? মানে মানে আর কিছুই নয়, সবই পায় হাটের মুঠোয় হবে ভজহরিবাবু। আমি এখন গো। উনি যেন একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে গেলেন। ভজহরিবাবু চলে যাবার পর ইন্দ্রদা বাইরে বেরোল, বলল একটা টেপ রেকর্ডার কিনতে যাচ্ছে। সন্ধ্যে 6টায় সায়নরায় চলে আসার আগেই ইন্দ্রদা ফিরে এলো। ইন্দ্রজিৎ বাবু, I have come in right time. হ্যাঁ, আসুন আসুন। আপনি জিনিয়াস। তবে জানতে ইচ্ছে করছি যে বিপিন বাবু যে কৌতূহল দমন করুন, অপরাধী ধরা পড়লে সবই জানতে পারবেন। বিপিন জানতে যেন না পারি আমরা সায়ন রায়
দিকে নামতে নামতে জ্যোৎস্নার ছিটের মতো নীলটা চাপানো, তার উপর রহস্যময় বাংলোর ভেতর থেকে অস্বাভাবিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। গোটা বাড়িটা আজ অন্ধকার। ইন্দ্রদার টর্চ অনুসরণ করে চলেছে। আলোহীন বাংলোয় প্রবেশ করতে অস্বাভাবিক শব্দগুলো মিলিয়ে গেল। ওরা কি তবে আজ ভয় পেয়েছে? আমি, সায়ন রায় আর ইন্দ্রদা ঘড়ির নিচে এলাম। ইন্দ্রদা সংক্ষিপ্ত বক্তব্যে ওনাকে ব্যাপারটা বুঝিয়ে বলল। তারপর ঘড়ির মিনিটের কাঁটা 12 ঘরে আর ঘন্টার কাঁটা 7 ঘরে আনতেই দেয়াল ঘড়িটা খুলে গেল। তার বদলে দেয়ালে এলো একটা গর্ত। টর্চ নিয়ে দেখা গেল এগুলো চকচক দিয়ে। আবার ঘড়িটাকে দেয়ালে রাখতে গিয়ে ইন্দ্রদা বলে উঠল, চলো আমরা কোথাও আত্মগোপন করে থাকি। ইন্দ্রদা আর ইন্সপেক্টরের হাতে উদ্যত পিস্তল। সব নিস্তব্ধ। 9টা বাজে 5। কেউ আছে না। ওরা মুখে উত্তেজনা আর সায়ন রায়ের তীব্র দৃষ্টি। একটা তীব্র পচা গন্ধ নাকে আসছিল। হঠাৎ সায়ন রায় ইন্দ্রদাকে সিগারেট অফার করল। আপনি তো সিগারেট খান না। মাঝে মাঝে খাই বলছি, তবে পকেটে থাকে। এই যেমন এখন একটা ধরালে মন্দ হবে না। ইন্দ্রদাও নিজের ব্র্যান্ড গোল্ড ফ্লেকটা পেয়ে বেশ খুশিই হলো। অন্ধকারেই বুঝতে পারলাম ও ডান পকেট থেকে লাইটারটা বের করলো। গ্যাস লাইটের আলোর ঝলকানিতে ইন্দ্রদা প্রথমবার ধোঁয়া ছাড়ল। সায়ন রায় অদ্ভুত দৃষ্টিতে ইন্দ্রদার দিকে তাকিয়ে। ইন্দ্রদা হঠাৎ কেমন যেন হয়ে গেল। এবার বুকে হাত দিয়ে গলা চেপে ধরে ইন্দ্রদা হাঁপাতে শুরু করলো। আমার গলা কেন কেন এমন হয়ে যাচ্ছে? ইন্দ্রদা মাটিতে লুটিয়ে পড়লো। হাতের সিগারেটটা তখনও ধরা। আমি ইন্দ্রদার বুকের কাছে এসে পড়েছি। পিছন দিক থেকে একটা কালো ফিতে দিয়ে আমার মুখ বেঁধে দিয়ে আমাকে বোবা করে দিল। তারপর তারপর থামের কাছে বেঁধে দিল আমাকে। তারপরে আমি পুরো অনড় হয়ে গেলাম। না না না, তা হয় না। চোখ দিয়ে তখন আমার 2 ফোঁটা জল গড়িয়ে পড়েছে। এবার চোখ গেল আমার সামনে দাঁড়িয়ে থাকা রক্তচক্ষু সায়ন রায়ের দিকে। কট্ট হাসি হাসছে। বিস্ময়ে আমার চোখের জল শুকিয়ে গেছে তখন। হ্যাঁ, আমি সায়ন রায়, ইন্সপেক্টর সায়ন রায়, রহস্য বিশেষজ্ঞ। বুঝলি ছোকরা? আর তোর ইন্দ্রদা এখন তীব্র হাইড্রোসায়ানাইক অ্যাসিড সহ্য করতে না পেরে পটল দিল। দুঃখের জ্বালায় ভয়ে আমার ঘাম আর চোখের জল এক হয়ে গেল। এই জলে ইন্সপেক্টরের আসল মূর্তি। এবার পাশের ঘর থেকে আবির্ভাব হলো আরো 2জন। একজন বিবেক গাঙ্গুলি আর একজন বুড়ো ভোলা বাবা। তবে সে এখন বুড়ো নয়, জলজান্ত এক নরপিশাচ যুবক। আর সেই রাতের ছদ্মবেশী রামনাথ। সবার অট্টহাসিতে ডাক বাংলোটা গম গম করছে। এবার সব থেকে অবাক লাগলো অয়নকে পাশের ঘর থেকে আসছে দেখে। ঘরের লাইট জ্বলে উঠলো। আমি অস্ফুট বদনে নিরুপায় শক্তিহীন হয়ে আবদ্ধ হয়ে রয়েছি। হঠাৎ সায়ন রায় খবর খেয়ে উঠল। তোকেও মরতে হবে রে ছোকরা, আর তা না হলে আমাদের পুরো দলটাকে তুই। চলো ফ্রেন্ডস, শেষ কাঁটাটাকে সরিয়ে দিয়ে আমরা আনন্দ করি। অয়ন বলে উঠল, আপনি ওনাকে ওভাবে মারলেন কেন? ইন্দ্রবাবু তো কোনো দোষ করেননি। আর মারলেনই বা কিভাবে? যাই হোক, আমি আমার প্রাপ্য টাকাটা নিয়ে চলে যেতে চাই। প্লিজ আমাকে যেতে দিন। দীপেন গাঙ্গুলি বলে উঠল, খুব তো দরদ দেখছি ডিটেকটিভদের জন্য। আমার আর এসব খুন খারাপই ভালো লাগছে না। আমার প্রয়োজন ফুরিয়েছে, আমাকে যেতে দিন। চলে যাবে? তা তো যাবেই, তবে আমাদের সাথে আজকে রাতটা আনন্দ করে যেতে হবে। অয়নের 2 চোখ ঝাপসা হয়ে গেছে।
সায়ন রায়, দীপেন ও ভোলা বাবা আর রামনাথকে সিগারেট অফার করল। কয়েক মিনিটের মধ্যেই ভোলা বাবা আর রামনাথ মাটিতে লুটিয়ে পড়ল। আমি অনড়, বোবা হয়ে প্রতীক্ষা করছি নিজের মৃত্যুর। অয়ন এবারে কেঁদে ফেলেছে। দেখি আপনি কি করছেন? আঘাত করে সবাই শুনছি। হ্যাঁ নয়ন, ঠিক তাই। সিগারেটের পেছনে তীব্র হাইড্রোসায়ানাইক অ্যাসিড লাগিয়ে আমি এদেরকে মেরে ফেলেছি। হ্যাঁ, বংশের টাকা, হিরোইনের সমস্ত লাভ এখন আমার। তুমিও বাদ যাবে না অয়ন, এর জন্য আমার পিস্তলের একটা গুলি যথেষ্ট। আমি আপ্রাণ চেষ্টা করছি বাঁধন খোলার। এবার একটা গুলির আওয়াজ। সায়ন রায়ের পিস্তল গেছে ছিটকে। বাইরে পুলিশ ভ্যানের সিগন্যাল। ইন্দ্রদার হাতে রিভলভারের একটা গুলি সায়ন রায়ের পিস্তল ছিটকে দিয়েছে। সায়ন রায়ের হাতে বন্ধ। ইন্দ্রদা মাটি থেকে উঠে উদ্ভূত রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়ে। দুশ্চরিত্র, লম্পট, জানোয়ার, ইচ্ছা করছে তোকে এখানে কুকুরের মতো শুট করছে। তুই যে এমন চালটা চালবি না আমি আগেই বুঝেছিলাম। তাই তুই যখন সিগারেট অফার দিয়েছিলি তখন আমি ওই বিষ মাখানো সিগারেটটা পকেটে রেখে ভালো সিগারেট বার করে ধরিয়েছিলাম। ভুলে যাস না, আমার পকেটেও সবসময় সিগারেট থাকে। আর মাটিতে পড়ে মরার ভান করাটা আশা করি তোর অভিনয়ের থেকেও নিকট। কিন্তু কোর্ট কি বিশ্বাস করবে মিস্টার সান্যাল? হোয়ার ইজ দ্য প্রুফ? ইন্দ্রদার একটা মোক্ষম ঘুষি পড়ল ওর নাকে। সব প্রমাণ আছে এই টেপ রেকর্ডারে। এটা আমার পকেটেই ছিল। ইন্দ্রজিৎ স্যান্যাল না তোর মতো কাঁচা কাজ করে না মিস্টার রাজ্জাক। যে আসল নামটা ঠিক বললাম তো? একদল পুলিশ ধরে নিয়ে গেল। ততক্ষণে অয়ন আমার বাড়ি খুলেছে। এখন একটা কাজ বাকি স্যার। ইন্দ্রদা হেড ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল। ইন্দ্রদা মোবাইলটা বের করে চট করে সায়ন রায়ের নম্বরটা ডায়াল করল। ডাকবাংলোর তালা বন্ধ করা ঘরটা দিকে দরজাটা ভেঙে ফেলা হলো। পাওয়া গেল একটা মৃতদেহ, যার একটা হাত কাটা, অর্ধেকটা পচে গেছে। মৃতের পকেট থেকে মোবাইলের শব্দটা আসছিল। আর পাওয়া গেল মাদক দ্রব্য ভর্তি একটা বাক্স। ইন্দ্রদা বলল, দেখুন তো স্যার, এই ডেড বডিটা আসল ইন্সপেক্টরের অর্থাৎ সায়ন রায়ের কিনা। হ্যাঁ, এই তো আমাদের ইন্সপেক্টর সায়ন রায়। পচা গন্ধের উৎসটা বুঝতে পারছেন তো? এবার কিন্তু আমার কাজ শেষ। সেই রাতেই আমি আর ইন্দ্রদা অয়নকে ওর বাবার কাছে পাঠিয়ে দিলাম। আসার সময় অয়নের বাবা কৃতজ্ঞতার দুটো হাত বাড়িয়ে ইন্দ্রদাকে বললেন, বাবা, তোমার নামটা তো বললে না? বলছি সব বলছি। তো তাড়াহুড়ো করিস কেন? ইন্দ্রদা বলল। এর 4 দিন পরের ঘটনা। ইন্দ্রদা তার চির পরিচিত ইজি চেয়ারে বসে কাঁচের টেবিলে হাত দুটো রেখে গোল ফেকে পরপর 4টে রিং ছেড়ে বাকিটা ইন করে জানলার ধারে বসে থাকা প্রজাপতিটাকে ফু দিয়ে উড়িয়ে দিল। রাত 9টা, বাইরে ঝমঝম বৃষ্টি। ইন্দ্রদা শুরু করল। সেদিন রাতটা ছিল ঠিক আজকের মতো। থোকা থোকা কালো মেঘ ভেসে বেড়াতে যখন মুষলধারে বৃষ্টি নামিয়েছে। আমি বললাম, তার মানে তুমি আমাদের চণ্ডীগড় যাওয়ার আগের রাতটার কথা বলছো? এক্স্যাক্টলি তাই। দুর্যোগ ডেকে আনে ভয়ঙ্কর পরিণতি। সেই রাতে চণ্ডীগড় থানায় ট্রান্সফার হয়ে যায় আসল সায়ন রায়। পথে পেরেক ছেলে আমাদেরই মতো ওনার জিপ থামানো হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল ওই মিষ্টি তুলতে। অপরাধী ছিল 4 মূর্তি। নকল সায়ন রায়, যে আমাদের চোখে ধুলো দিয়ে আসছিল, যার আসল নাম রাজ্জাক। আর ছিল দীপেন, ভোলা বাবা আর অয়ন। অয়ন? এক অভাবনীয় পরিস্থিতিতে পড়েই এমন দিকে পা বাড়ায় অয়ন। সেই রাতে রাজ্জাক যে দলের মূল পান্ডা হিসাবে ধরা পড়েছে, সে সায়ন রায়কে গলায় ফাঁস লাগিয়ে খুন করে নিজে সেজে যায় সায়ন রায়।
রাজ্জাককে চণ্ডীগড় থানায় সবাই নতুন ইন্সপেক্টর বলে ভেবে নেয়। আমিও প্রথমে বুঝতে পারি, সন্দেহ আমার সেদিনই হয় যেদিন ভজহরি বাবু ঘরে তুই কালো রোমোজ হাত দেখেছিলি আর ইন্সপেক্টর ওরফে রাজ্জাকের সঙ্গে আমি তখন করমর্দন করি। আমার মনে হয়েছিল ওইটুকু সময়ের মধ্যে যে কালো হাতে কালো গ্লাভস পরে ঘরের বাইরে এসে থাকলে সে পালালো কিভাবে। আমার আন্দাজ যদি নির্ভুল হয় তাহলে বলতে পারি ইন্সপেক্টর রায় অর্থাৎ রাজ্জাকি সেদিন হাতে গ্লাভস পরে দরজার হাতে দাঁড়িয়েছিল আর পরে গ্লাভসটা হাত থেকে খুলে নিয়ে চটজলদি পকেটে ঢুকিয়ে নিয়ে পিস্তল বের করে অভিনয় করছিল। আমি করমর্দন করার সময় ওনার হাতে আংটিগুলো লক্ষ্য করছিলাম না, দেখতে পেয়েছিলাম আংটির ফাঁকে টুকরো টুকরো কালো লোম। তখনও যদিও সন্দেহটা আরো প্রকট হয়নি। আমরা যেদিন বাংলো দেখে ফিরছিলাম সেদিন আমাদের গাড়ির কাছে দীপেনবাবু সাবধান লিখে দিয়েছিল। তখন সায়ন রায় মানে রাজ্জাক যে গুলটা ছুঁয়েছিল সেটা আমাদের দেখানোর জন্য। একদম তাই, এত কম ডিস্টেন্স থেকে একজন পুলিশের টিপ মিস হবার কথা নয়। আর বাংলোতে যে মালটা পাওয়া গিয়েছিল সেটা ভজহরিবাবুকে ফাঁসানোর জন্য নিশ্চয়ই। আর টিভিতে কাঁচা পাকা চুল অবশ্য রাজ্জাক, তাই না? হ্যাঁ, আর একটা প্রশ্ন তোর মনে জাগা উচিত ছিল, তালা দেওয়া ঘরটাতে সার্চ করে আর কিছু পাওয়া গেল না কেন? আসলে তালা দেওয়া ঘরটা সার্চ করাই হয়নি। আমি রাজ্জাককে আগেই ধরতে পারতাম, কিন্তু প্রথমত ছিল প্রমাণের অভাব, দ্বিতীয়ত পুরো দলটাকে ধরার উদ্দেশ্য ছিল আমার। আরো অনেক জায়গায় ওদের ঘাঁটি আছে যেখান থেকে ওরা মাদকদ্রব্য পাচার করে বিদেশে। খোঁজ নিয়ে জেনেছি অয়নের বাড়ি থেকে পালিয়ে ও পথে পথে ঘুরছিল। ওই দীপেন গাঙ্গুলি ওকে ওদের দলে টাকার লোভ দেখিয়ে টেনে আনে। দিনে ভোলা বাবা আর ওর ছেলে গ্রামের বাপ ছেলে হিসাবে থাকত, রাতে বাংলোটাতে ওদের ডেরা ছিল। কোনো মানুষ গেলে মুখোশ পরে কালো লোমো হাত গ্লাভস পরে ওদের ভয় দেখানো। আর অয়ন হাসতে পারত তীক্ষ্ণ অস্ত্র হাতে। কি ভয়ঙ্কর দুঃসাহস! সাহসের কি দেখলি, সবার পিছনে ছিল রাজ্জাকের মাথা। অসম্ভব কুটবুদ্ধি লোকটা। সিগারেটে হাইড্রোসায়ানিক বিষ মাখিয়ে আমাকে মারতে চেয়েছিল। রহস্যজনক প্রত্যেকটা মৃত্যু ঘটিয়েছে রাজ্জাক। তিলক বাবুকে সেই মেরেছিল। তা কি করে হয়? এই সময় তো রাজ্জাক মানে সায়ন রায় আমাদের সাথে গায়ে পড়েছিল। মনে করে দেখ, কাশি ভূত দেখেছিল বলে ওর বক্তব্য। তার মানে ভোলা বাবা বা দীপেন বাবু কেউ মুখোশ পরে ওখানে গিয়েছিল। আমরা তিলক বাবুর ঘরে সিগারেট খাচ্ছি, সিগারেটের প্যাকেটটা টেবিলের উপর। কাশির কথা শুনে আমরা ছুটে বাইরে এগিয়ে গেলাম। তখন যে ভয় দেখাতে এসেছিল সে পালিয়ে গেল। আমাদের অ্যাটেনশন ওই দিকে। মনে করে দেখ, সবার প্রথমে ঘর থেকে বেরোলেন তিলক বাবু, তারপর আমি, আর তুই। ঘরে ছিল নকল সায়ন রায় বা রাজ্জাক। ইন দ্য মিন টাইম পকেট থেকে হাইড্রোসায়ানিক অ্যাসিডের শিশি বের করে প্যাকেটে যে দুটো সিগারেট পড়ছিল তার ফিল্টারে লাগিয়ে বাইরে ছুটে চলে আসাটা এমন কি কঠিন কাজ? কিন্তু তুমি এত সব বুঝলে কি করে? শুধুমাত্র চাই দৃষ্টিশক্তি। আরেকটু বড় হ, তুইও পারবি। আমি তিলক বাবুর লাশ দেখতে যখন ঘরে ঢুকি, দুটো জিনিস আমাকে খটকাবে। ডেড বডির হাতের তালুর কাছে ছাইয়ের মতো বুড়ো। আমরা যখন সিগারেট খাচ্ছিলাম তখন ওটা খালি ছিল। আমার তিলক বাবুর আজ খাওয়া দুটো সিগারেটের ফিল্টার ওখানে পড়ে থাকার কথা, কিন্তু পরে গিয়ে দেখলাম ছাইদানে 3টে ফিল্টার। মানেটা দাঁড়ালো এই যে আমরা চলে আসার পর তিলক বাবু সিগারেট খেয়েছিলেন, আর তাই তীব্র বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। হাতের কাছে সিগারেটটা পড়েছিল। এবার প্রশ্ন, কাছেই ওটা ছাইদানে গেল কখন? আমরা যখন দুর্ঘটনা শুনে তিলক বাবুর ঘরে ঢুকি তখন তার অনেক আগেই ঢুকেছিল রাজ্জাক। প্রমাণ নষ্ট করে দেবার জন্য হাতের কাছে পড়ে থাকা সিগারেটটা তুলে ছাইদানে ফেলে দেয় রাজ্জাক। কিন্তু
বুড়ো ছাই ওখানেই পড়ে থেকে যায়। এই তো খুবই অনুপস্থিতিতে খুন। তা যা বলেছিস। আর একটা সন্দেহের কারণ তোকে বলছি। প্রথম দিন রাজ্জাক একটা কথা বলেছিল, অপরাধীরা তো জেনেই গেছে যে তাদের পিছনে পুলিশ লেগেছে। সামথিং। আচ্ছা, ও জানলো কি করে যে রহস্যের মূলে একজন অপরাধী না, অপরাধীরা রয়েছে? শুনলি তো সবই। এবার বলতো, রাজ্জাক কেন আমাদের জড়ালো? ও কি জানতো না গোয়েন্দা লাগালে নিজের বিপদ আরো বেশি? এটা তো খুব সহজ ব্যাপার। পরে যে জীবন আছে তা ওরা জানতো, কিন্তু কোথায় আছে সেটা জানতো। তাই তোমাকে কৌশলে ওখানে নিয়ে গিয়ে গুপ্তধনের সংকেত শুনিয়ে গুপ্তধন হাতিয়ে নেবার তালে ছিল। নইলে ওরা তোমাকে আরো আগেই খুন করার চেষ্টা করতো। রাইট সৌম। আচ্ছা, আর একটা প্রশ্ন, কাটাহাতটা অদৃশ্য হবার ব্যাপারে তোর কি মনে হয়? সেই রাতে যে ভালুকটা আমাদের গাড়ির সামনে এসেছিল, ও নিশ্চয়ই ভালুকের পোশাক পরাটা ছদ্মবেশী। সেই কাতাহারটা এনেছিল। তারপর বনের রাস্তা দিয়ে পালিয়ে গিয়ে যখন যাচ্ছিল না, তখন আমরা ওদের ধাওয়া করি। আর মাঝখানে কেউ হয়তো এসে হাতটা সরিয়ে দিয়েছিল। এতজন মিলে চোখে ধরে দেওয়াটা খুব তো সহজ কাজ না। বাইরে চোখ ধানো একটা বিদ্যুতের ঝড়। জানলাটাও সজোরে বন্ধ করে দিল। তা তো বেশ হয়েছে। ইন্দ্রদা বলল, মোমবাতিটা নিভিয়ে দে। এতক্ষণ শুনছিলেন আমাদের দুই বন্ধুর নিবেদন। শেষ হলো কান্না ভিজা ডাকবাংলোর রাতের শেষ পর্ব। এরকমই আরো অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন, এবং গল্পটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, আমি অ্যান্ড্রু পার্কার ফ্রম বাংলার আড্ডা। এই গল্পটাকে এডিট করতে দেওয়ার জন্য প্রসূনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিগত কিছুদিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও আসা বন্ধ আছে, তার কারণ আমার বিগত দুটো ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। তো সেজন্য ওই ভিডিওগুলো ইন্ডিয়ায় অ্যাভেলেবেল নেই, অন্যান্য কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে। যদি আমার পরের ভিডিওটায় কপিরাইট ক্লেম না আসে, তাহলে আশা করছি আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ডেসক্রিপশনে যান, ওখানে আমাদের চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নেক্সট ভিডিওটার জন্য। ধন্যবাদ।